সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন সান ফার্মা নিবেদিত ভুলে যাচ্ছি না তো অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অদিতি তৃষা। দর্শক, সারা বিশ্ব জুড়ে বেড়ে চলেছে অ্যালজাইমার্স রোগের প্রকোপ, যার প্রভাব থেকে বাদ যায়নি আমাদের দেশ বাংলাদেশেও প্রচুর পরিমাণ রোগী বেড়ে চলেছে, যার ধারাবাহিকতায় আমরা বিভিন্ন পর্বে আলোচনা করেছি অ্যালজাইমার্স রোগের প্রকৃতি, লক্ষণ বা উপসর্গ, কিভাবে প্রতিকার করা যায়, অ্যালজাইমার্স রোগীর কেয়ার গিভারদের কিভাবে মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিতে হবে, এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আজ আমরা আলোচনা করব অ্যালজাইমার্স রোগীর জীবনযাপন ও মানসিক স্বাস্থ্য নিয়ে। আমাদের মাঝে আলোচনা করবার জন্য স্টুডিওতে আছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার সালাউদ্দিন কাউসার বিপ্লব। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে দর্শকদের। স্যার, আমরা আমাদের বিগত পর্বগুলোতে অ্যালজাইমার্স রোগ নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা করেছি, যেমন এর লক্ষণগুলো কেমন হতে পারে, উপসর্গগুলো কেমন হতে পারে, সেগুলো নিয়ে। আজকে শুরুতেই আপনার কাছে যেটা জানতে চাবো, আমরা একটি শব্দ খুব শুনি, লাইফস্টাইল মডিফিকেশন বা লাইফস্টাইল মেনটেনেন্স। এই বিষয়টির গুরুত্ব অ্যালজাইমার্স রোগের ক্ষেত্রে কতটুকু? এটা কি প্রিভেনশনের জন্য না যাদের হয়ে যায় তাদের জন্য? স্যার, যাদের হয়ে যায় তাদের ক্ষেত্রে। আচ্ছা, লাইফস্টাইল মডিফিকেশনের বিষয় তো তখন আর ওইভাবে থাকে না, মানে প্রিভেনশনের জন্য যতটা না লাইফস্টাইল মডিফিকেশন দরকার, পরবর্তীতে হয়ে গেলে আসলে খুব বেশি সুযোগ থাকে না। বিশেষ করে যাদের ডিমেনশিয়া বা অ্যালজাইমার্স ডিজিজটা একটু প্রোগ্রেসিভ হয়, ওনাদেরকে কিন্তু অন্যদের সাহায্যের মাধ্যমে চলাটা বেশি প্রয়োজন হয়, যার জন্য একজন মানুষকে যদি আমরা খুব বেশি লাইফস্টাইল প্রয়োজনের কথা মানে ইনস্ট্রাক্ট করি, উনি হয়তো সবসময় পারবে না। তো সেই জন্য এই লাইফস্টাইলের পরিবর্তনটা দায়িত্ব নিতে হবে আসলে কেয়ার গিভারদের, দায়িত্ব নিতে হবে আসলে ফ্যামিলি মেম্বারদের। এটা অনেকটা বিহেভিয়ারাল মডেলে পড়ে আর কি। আমাদের যে মেন্টাল হেলথের যে সাপোর্ট বা মেন্টাল হেলথের যে অন্যান্য যে সমস্ত সিস্টেম আছে একজন মানুষকে ম্যানেজমেন্টের জন্য, সেই সিস্টেমের বিহেভিয়ারাল যে প্রসিডিওরটা, আচরণগত যে দিকটা তার মধ্যে পড়বে ডেফিনেটলি। কারণ একজন মানুষের ডিমেনশিয়াতে কি হয় অলরেডি যেহেতু জানেন বা দর্শক যারা জানেন, সেখানে তো তার নিজের কগনিশন বা বোধ জিনিসটা কাজ করে না, সরি সেখানে নিজের কগনিশন বা বোধ জিনিসটা কাজ করে না। সেই সাথে মেমোরিতেও সমস্যা হয়, মানে মনে রাখার সমস্যা হয়। তো একজন মানুষকে যদি আমরা ইনস্ট্রাক্ট করি যে এটা করবেন, এটা এইভাবে করবেন, এভাবে করা লাগবে, তখন কিন্তু উনি পারবেন না। সেজন্য ফ্যামিলি মেম্বার যারা, বিশেষ করে কেয়ার গিভার খুব ক্লোজ যারা, তারা যদি সেই জিনিসটা ভালো করে বুঝে নেন, ডেফিনেটলি এটার মানে প্রোগ্রেশন ঠেকানোটাই আমাদের কিন্তু কাজ হয়, এবং একজন মানুষকে সিকিউর রাখাটাও আমাদের কিন্তু একটা কাজের অংশ। সেই দুইটা জিনিসই ভালোভাবে নিশ্চিত হবে। আচ্ছা স্যার, আপনার কথা থেকে তাহলে একটি প্রশ্ন চলে আসে, বিহেভিয়ার থেরাপিটা তাহলে আসলে কি? বিহেভিয়ার থেরাপি হলো মানসিক স্বাস্থ্য বিষয়ক যে সমস্ত রোগের ম্যানেজমেন্টের যে সমস্ত দিক আছে তার মধ্যে একটা। এটা সাইকোথেরাপির একটা ব্রড হেডিং। তার যে আচরণগত দিকগুলো, যেমন সাইকোথেরাপিতে শব্দটা দুইটাই, বিহেভিয়ার থেরাপি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি বা কগনিটিভ থেরাপি সবই সাইকোথেরাপির মধ্যে পড়বে। সাইকোথেরাপিতে যেটা হয় যে কগনিশনের জায়গাটা চেঞ্জ করা, একটা ভুল চিন্তা কেউ করলো, একটা ভুল লেভেলিং কেউ করলো, একটা ভুল ধারণা কেউ করলো, ওই ধারণাগুলোকে আইডেন্টিফাই করা, সেটাকে চ্যালেঞ্জ করা, তারপরে চেঞ্জ করা। যেমন কেউ একজন হয়তো বা, জাস্ট ছোট্ট একটা উদাহরণ হিসেবে বলছি, যে কোনো একটা খেলা দেখতে দেখতে, আমি জীবনের অনেক বড় অংশে ঘটতে পারে কিন্তু আমি ছোট্ট করে বলছি, খেলা দেখতে দেখতে কেউ একজন হয়তো মনে করলো যে না, আমি খেলা দেখলেই হারে, তার মানে একটা লেভেলিং করে ফেললো নিজেকে। তখন ভিতরে এক ধরনের কষ্ট, এক ধরনের খারাপ লাগা কাজ করবে। এই যে খেলা দেখলেই হারে, এটাকে তখন আইডেন্টিফাই করা এবং এটাকে চ্যালেঞ্জ করা, আসলে তুমি খেলা দেখলে হারে নাকি যার হারার কথা তার এমনি হারে, এটা চ্যালেঞ্জ করা। আরও অনেক প্রসেস আছে এবং সেই চিন্তাটাকে চেঞ্জ করা, এটা হলো কগনিশন। আর বিহেভিয়ারাল মডেলটা হলো যে একজন মানুষকে কোনো একটা কাজ করতে দেওয়া, যে মানে তুমি যদি এই খাবারটা খাও তাহলে তোমাকে একটা পুরস্কার দেবো। অনেক সময় এটা পুরস্কারের বিষয়ে থাকে, অনেক সময় পানিশমেন্টের বিষয়ে থাকে, কনসিকুয়েন্সে। যেমন আমরা যে চাকরি করি, আমরা বেতন পাই, আমরা যদি চাকরি না করি তাহলে ঠিক মতো সময় মতো না যায় তাহলে একটা পানিশমেন্ট হয়। ঠিক এই বিষয়গুলাই অ্যালজাইমার্স ডিজিজে যারা আক্রান্ত, তো ওনাদের ক্ষেত্রে তো আমরা পানিশমেন্ট বিহেভিয়ার ওইভাবে অতটা করা সম্ভব না, কিন্তু যদি ভালো একটা কাজ করতে পারেন তাহলে তার জন্য একটা মানে রিওয়ার্ডিং কোনো একটা অ্যাপ্রিসিয়েট করা, সেটা বলা হোক, কোনো একটা দেয়াই হোক, ওনার একটা চাহিদাই হোক, সেটা ঠিক করা। অথবা যদি উনি এক্সপেক্টেড কাজটা না করেন তাহলে এমন
কিছু একটা অবশ্যই ওনার প্রতি রেসপেক্ট রেখে ওনাকে এমন একটা কিছু করে যাতে উনি বুঝতে পারেন যে না আমার এই কাজটা ঠিক হয় নাই, এটার কনসিকোয়েন্সটা থাকা লাগবে, মানে ওই কাজটা শেষ করার পরে কোনো একটা কনসিকোয়েন্স ধরে আমাদেরকে কিছু একটা করতে হবে, সেটা হলো বিহেভিয়ার মেথড। ধন্যবাদ স্যার, খুব সুন্দর করে বিষয়টা বুঝিয়ে বলেছেন। স্যার, মেডিটেশনের কি কোনো গুরুত্ব আছে এই অ্যালজাইমার্স রোগীদের ক্ষেত্রে? মেডিটেশন বিষয়টা কি, যে যত কথাই বলে আমরা যদি সিম্পলি একটা শর্ট জায়গায় নিয়ে আসি, সেটা হলো যে এলোমেলো জিনিসগুলোকে একটা জায়গায় যত সংক্ষিপ্ত রূপে সুন্দর করে গুছানো যায়, এটা হলো মেডিটেশনের মেইন কথা। সারা ঘর জুড়ে, সারা চিন্তা জুড়ে অনেক কিছু আছে, সেটাকে আমরা মানে সাইজ করে একটা জায়গায় আনবো আমাকে রিল্যাক্স করার জন্য, আমাকে মানে কি বলবো যে কুল করার জন্য, ওই একটা মোমেন্টে হোক, একটা লম্বা সময়ের জন্যই হোক, নিজেকে গুছানো এবং অ্যাংজাইটি কমানো, এটা কিন্তু অনেক রকমের প্রসেসে আসে। এখন ডিমেনশিয়ার যে অংশটুকু প্রথম দিকে থাকে, যেমন ডিমেনশিয়ার অনেকগুলো ধাপ আছে আপনি জানেন, তো এই ধাপের জন্য প্রথম দিকে যখন উনি নিজে তার ইনস্ট্রাকশন মানতে পারেন, করতে পারেন, তখন লাভ আছে। কিন্তু পরবর্তীতে যখন মনে রাখতে পারেন না এবং ওনার যে কাজ কোনোটাই গুছাতে পারেন না, এক্সিকিউটিভ ফাংশনগুলো ঠিকমতো করতে পারেন না, তখন তো আসলে উনি মেডিটেশন করতেও পারবেন না, উনি চাইলেও করতে পারবেন না। জি স্যার, স্বাভাবিক। স্যার, স্ট্রেস, আমাদের দৈনন্দিন জীবনের যে স্ট্রেসগুলো, সেগুলো তো স্বাভাবিকভাবে অ্যালজাইমার রোগীর ক্ষেত্রে অনেক বেশি থাকে। এই স্ট্রেসটা কি এই রোগটাকে আরও বেশি বাড়াবার ক্ষেত্রে ভূমিকা পালন করে? স্ট্রেস বিষয়টাও এখানেও আবার বুঝতে হবে। স্ট্রেস মানে হলো যে কোনো একটা চাহিদা বা যে কোনো একটা কাজ, যে কোনো কিছু আমরা করব, এটার এগেনস্টে যে একটা ফিলিং তৈরি হয়, যেমন আমি কথা বলবো, আমি পরীক্ষা দিব, আমি খেলবো, আমি একটা চাকরিতে যাব, মানে বা ছোটোখাটো কাজ, আমি ঘুম থেকে উঠে চাকরিতে কাজে যাব, এই যে প্রত্যেকটা কাজের জন্য যে মানে ফিলিংটা তৈরি হয়, এটাই স্ট্রেস। স্ট্রেস কিন্তু খারাপ না, স্ট্রেস পজিটিভ, কিন্তু যখন স্ট্রেসটা চলে যায় অতিরিক্ত, তখন হলো নেগেটিভ। এখন ডিমেনশিয়াতে যেটা হয় যে প্রথম দিকে যখন নিজে বুঝতে পারেন যে আমি তো মানে আমি কেন মনে রাখতে পারছি না, আমি কেন যে কাজটা করার কথা সেটা কেন বুঝতে পারতেছি, তখন হয় কি যে আইডেন্টিফিকেশান যে আমি ডিমেনশিয়ায় ভুগছি, এটা যতক্ষণ না পর্যন্ত ভিতরে ওইভাবে আঁচ করে বা আর একটু বেশি পর্যন্ত না মানে এক্সটেন্ডেড না হয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু একটা স্ট্রেস কাজ করে। পজিটিভ স্ট্রেসও হতে পারে, সেটা বেশিও হতে পারে, একটা চাপ অনুভব করেন, তখন সেটা আসলে কষ্টকর বা ওনার জন্য মানে সমস্যা, ক্ষতিকর বা সমস্যা। কারণ একে তো ডিমেনশিয়ার দিকে মনে রাখতে পারছেন না, ডিজিজটা প্রোগ্রেসিভ চলছে, আবার যখন মনের মধ্যে একটা চাপ চলে আসছে, তাহলে কি আমি আমার জীবন ঠিকমতো কাজ করতে পারবো না, আমি কি আমার চাকরি করতে পারবো না, আমার ছেলে মেয়ে সংসার ভবিষ্যৎ আমি কি কিছু করতে পারবো না, এই বিষয়গুলো কিন্তু অটোমেটিক্যালি চলে আসে। এই যে চাপটা নেয়, এই নেগেটিভ থিঙ্কিংগুলো যখন চলে আসে, তখন সেটা একটু ঝামেলা হয়। কিন্তু পরবর্তীতে যখন হয় যে একটা সার্টেন টাইম পরে উনি আসলে তখন ফিলই করে না। এটার সাথে ডিপ্রেশনের একটা সম্পর্ক আছে, মানে ডিপ্রেশনের যেটা হয় সেটাকে বলে এই যে সার্টেন টাইম পরে উনি আর ফিলই করছেন না, এটা কেন হচ্ছে স্যার? ডিমেনশিয়ার পরবর্তীতে যেটা হয় সেটা তো একটা পর্যায়ে গিয়ে আর ইনসাইট থাকে না। ইনসাইট মানে রোগটার সম্বন্ধে ধারণা থাকে না। উনি আবার হাসতে হাসতে বলেন যে না আমার তো মনে থাকছে না, বা আমি তো মনে রাখতে পারছি না, বা এটাকে তখন আর ফিল করতে পারেন না, একটা পর্যায়ে অ্যাডাপ্টেশন হয়ে যায় তার ভেতরে। যেটা বলছিলাম যে ডিপ্রেশনে যেটা হয়, সিউডো ডিমেনশিয়া বলতে একটা টার্ম আছে। সিউডো ডিমেনশিয়া যেটা হয় যে একই রকম, যে মানে মনে রাখতে পারে না, এক্সিকিউটিভ ফাংশনগুলো করতে পারে না, কিন্তু দেখা যায় যে সিউডো ডিমেনশিয়াতে একজন মানুষের সমস্ত চিন্তাই সমস্যা করে। যে ডিমেনশিয়াতে কি হয় যে রিসেন্ট কোনো একটা মেমোরি কালকে আজকে ঘটলো, এটা নতুন করে রিস্টোর করতে পারে না, কিন্তু অনেক পুরনো কথা তার ঠিকই মনে থেকে যাচ্ছে। আবার অনেক প্রোগ্রেসিভ হলে সেটা আবার সেখানেও হ্যাম্পার করে, কিন্তু প্রথম দিকে অন্তত এটাই করে। কিন্তু ডিপ্রেশনে যেটা হয়, টোটাল জিনিসটা কোথাও সে কনসেন্ট্রেশন দিতে পারে না, পিছনেরটা মনে রাখতে পারে না, এটা মনে, এই পার্থক্যটা হয়। এখন যে কারণে বলা ডিপ্রেশনে অ্যাংজাইটিটা অনেক বেশি হয়, স্ট্রেসটা অনেক বেশি হয়, কিন্তু ডিমেনশিয়াতে এই যেহেতু ইনসাইটটা তার থাকে না, ওনার থাকে না, রোগটার সম্বন্ধে উনি ভালো করে বুঝতে পারেন না, বা অথবা মনে করেন যে আমার এটা তো ইচ্ছে করে করি না, বা কোনো ফিলিংটা একটা পর্যায়ে গিয়ে থাকে না। এই জন্য ডিপ্রেশনে যেটা অ্যাংজাইটি হিসেবে থাকে, স্ট্রেস হিসেবে থাকে, ডিমেনশিয়াতে সেটা থাকে না। এটা একটা বড় পার্থক্য দুইটা ডিজিজের মধ্যে। ধন্যবাদ স্যার। স্যার, আপনার সঙ্গে এই বিষয়ে আমরা বিস্তারিত আরও আলোচনা করব। এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, এই পর্যায়ে সান ফার্মা নিবেদিত ভুলে যাচ্ছি না তো অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি সান ফার্মা নিবেদিত ভুলে যাচ্ছি না তো অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি অ্যালজাইমার্স রোগীর জীবনযাপন ও মানসিক স্বাস্থ্য নিয়ে। আমাদের সাথে আছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিদ্যা বিভাগের
চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার সালাউদ্দিন কাউসার বিপ্লব। স্যার, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। স্যার, আমরা এবার একটু আলোচনা করতে চাই, অ্যালঝেইমার্স রোগটা কি আসলে কোনো বংশগত রোগ? অ্যালঝেইমার্স বলে বংশগত, মানে একটা ইনফ্লুয়েন্স তো আছেই, কিন্তু মানে অনেক সময় কিন্তু ইন্ডিভিজুয়াল আরও অনেকগুলো কারণে অ্যালঝেইমার্স হতে পারে। তবে অবশ্যই বংশগত একটা বড় ধরনের প্রভাব অ্যালঝেইমার্স, বিশেষ করে ডিমেনশিয়ার যে অন্যান্য ডিজিজের মধ্যে অ্যালঝেইমার্সের আছে। আচ্ছা স্যার, আচ্ছা, ধন্যবাদ স্যার এই ইনফরমেশনটা আমার দর্শকদের শেয়ার করবার জন্য। স্যার, আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম, আপনি বলছিলেন শুরুতে যে খাদ্যাভ্যাস পরিবর্তনটা কি প্রতিকারের জন্য নাকি হয়ে গেলে তারপর? স্যার, যদি প্রতিকারের জন্য আমরা জানতে চাই তাহলে কি কি ধরনের খাদ্যাভ্যাসের পরিবর্তন করতে হবে স্যার? মানে শুধুমাত্র খাদ্য না, মানে একটা লাইফস্টাইলের অনেক কিছুর কথা বলে যে সমস্ত বিষয়গুলোতে ডিমেনশিয়া বা অ্যালঝেইমার্স ডিজিজগুলো বাড়তে পারে। তো এটা আসলে অনেক সময় যে খুব বেশি প্রমাণিত তাও না, এটা এগুলো কিন্তু হাইপোথিসিস এবং কিছুটা গবেষণা কিন্তু এটা মানে বলে, তারা স্বীকার করে। তার মধ্যে যে বিষয়গুলো, যেমন আমি একটু লাইফস্টাইলের কথা একটু ছোট করে বলি, যেমন এক্সারসাইজ করা, মানে রেগুলার, মানে এই সমস্ত এমন সব কাজ না করা যেখানে সেডেন্টারি লাইফ, মানে লাইফ বসে গেল, একেবারে চুপচাপ থাকলো, তারপর ওজন কমানোর বিষয়টা। কারণ স্যার, আমরা তো এখন খুব কর্পোরেট একটা জগতে বসবাস করি, সবারই লাইফস্টাইলটা অন্যরকম। তো সেক্ষেত্রে স্যার আমাদের দর্শকদের জন্য আপনি কি উপদেশ দেবেন যে লাইফস্টাইলটা কিভাবে পরিবর্তন করা উচিত? আমি বরং উল্টাটা বলবো, কর্পোরেট জগতের মানুষ কিন্তু এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন। তারা মানে কর্পোরেট যে সমস্ত প্রতিষ্ঠান আছে তারা নিজেরাও কিন্তু এখন বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করেন, একটু ভালো যারা প্রতিষ্ঠান আছে। তো আলটিমেটলি যেটা হয় যে কর্পোরেট হোক আর যেখানে হোক আমাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে। কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে যে ডেইলি এত ঘন্টা, ডেইলি এত টাইম, আমি ওদিকে না যাচ্ছি, কিন্তু মানে একজন মানুষকে আগে যে সুযোগটা ছিল, এমনকি আমরা ছোট সময় যে সুযোগটা আমরা দেখেছি আমাদের মুরব্বীদের বড়, ওনাদের কিন্তু অনেক ফিজিক্যাল এক্সারসাইজের সুযোগ ছিল। তো এই বিষয়গুলো কিন্তু এখন কমে আসছে। তো এই কারণে যে মানে অ্যালঝেইমার্স বিষয়গুলো আর একটু কমার একটা সুযোগ থাকে যদি এই ফিজিক্যাল এক্সারসাইজ বা অ্যাক্টিভিটি। আর খাদ্যাভ্যাসের মধ্যে অনেক রকমের খাদ্যের কথাই বলে আসলে, মানে যেমন এর মধ্যে খাদ্য না হলেও নেশা জাতীয় বিষয়গুলো, স্মোকিং, এগুলো লাইফস্টাইলের মধ্যে আসে। ধূমপান বলতে পারি আমরা, অ্যালকোহলের কথা বলতে পারি, এগুলো কিন্তু লাইফস্টাইলের মধ্যে চলে আসে। তো যেই কথাগুলো বলে যে ফ্যাট জাতীয় বিষয়গুলো না খাওয়া, যত কম খাওয়া যেতে পারে। তারপরে মানে বেশি মানে বিন বা প্ল্যান্ট জাতীয় যে মানে শস্য জাতীয় জিনিসগুলো বেশি খাবার। আসলে ভাত মানে কার্বোহাইড্রেট এবং প্রোটিন, বিশেষ করে মিট প্রোটিন বা মানে গোস্ত যেগুলো আমরা বুঝি, গরু, লাল গোস্ত, এই বিষয়গুলো কম খাইতে বলে। আর যে সমস্ত খাবারের মধ্যে আপনার মানে খনিজ জিনিসপত্র বেশি থাকে, তারপরে মিনারেলসগুলো, তারপরে সমুদ্রের যে মাছের মাংসই হোক, তেলটা হোক, এই সমস্ত বিষয়গুলোকে বেশি বলে, বাদাম, মানে। কিন্তু আলটিমেটলি আমাদের দেশের মানুষের জন্য কিন্তু এই বিষয়গুলো, গবেষণাগুলো আসলে পশ্চিমা দেশের জন্য। আমাদের দেশের মানুষের জন্য কতটুকু ইফেক্টিভ আমি বলতে পারি না। তবে আমরা যে ভাত খাই এটার একটা ইম্প্যাক্ট বেশি পড়ে, বিশেষ করে কার্বোহাইড্রেটের পরিমাণ কিন্তু আমরা অনেক বেশি খাই। যদি এটা সম্ভব হয়, এই যে আমি বলছি কথাটা, আমি বলতে বলতে ভাবছি যে আসলে আমাদের দেশে সব জায়গায় আসলে সম্ভব না। হয়তো বা একটা খুব অ্যাফ্লুয়েন্ট সোসাইটি, যারা খুব সচেতন বা সুযোগ আছে তাদের, কিন্তু বেশিরভাগ মানুষেরই তো আসলে অতটা সুযোগ থাকে না। যার জন্য এই কথাগুলো মানে অনেকটা আমার কাছে মনে হয় যে থিওরিটিক্যাল কথাই বেশি। অ্যালঝেইমার্সের কারণ কিন্তু সত্যিকার অর্থে এখনো ওইভাবে আবিষ্কৃত না। তার জন্য লাইফস্টাইলের দিকে আমরা বেশি, তো অন্তত অ্যালঝেইমার্স ডিজিজের দিকে মানে তাকালে লাইফস্টাইলের দিকে বেশি জোর দেবার মতো খুব বেশি কিছু নাই। কিন্তু তার মানে এই না যে আমি খুব ল্যাভিশলি চলবো। কিছু জিনিস তো আমাদের মানাই উচিত, বিশেষ করে এক্সারসাইজ, অ্যাক্টিভ থাকা, আবার যে খাবারগুলো অন্য জায়গায় সমস্যা করে সেই খাবারগুলো কম বিরত থাকা। স্যার, যেমন আমরা একটা শব্দ খুব শুনি, মেডিটেরিয়ান ডায়েট, এটা কি এবং এটার কি কোনো প্রভাব আছে অ্যালঝেইমার্স? এই যে কথাগুলো বলছি এগুলো মেডিটেরিয়ান ডায়েটেরই আসলে একটা ভাব। তো ওই কথাগুলোই আসলে বিষয়গুলো যে ওনারা বলেন যে এই ডায়েটগুলো খাইলে মানে অ্যালঝেইমার্স ডিজিজ বা এই ডিজিজগুলো প্রিভেনশন বেশি হয়, আবার যাদের হয় তাদেরও মানে আর ফার্দার প্রোগ্রেশনের জিনিসটা কম হয়। কিন্তু ওই যে বললাম যে এগুলো আসলে আমার কাছে মনে হয় যে অনেকটা হাইপোথেটিক্যাল জিনিস, কারণ এখনও তো ওইভাবে প্রমাণিত না যে এই খাবার খাওয়ার জন্যই অ্যালঝেইমার্স ডিজিজটা পুরাটাই প্রোটেক্টেড হয়ে গেল। তবে এইটা যেহেতু গবেষণা আসছে, গবেষণা হচ্ছে এবং এই বিষয়গুলো সামনে আসছে, ডেফিনেটলি কোনো না কোনো প্রভাব তো আছেই। ধন্যবাদ স্যার। স্যার, আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম, অনেক ক্ষেত্রে আমরা দেখা যায়
যে আমাদের সমাজে কিছু স্টিগমা প্রচলিত আছে। আমরা অ্যালজাইমার্স রোগী হলেই তাদের বিহেভিয়ারাল যেসব সমস্যা বা আচরণগত সমস্যাগুলো বা তাদের অ্যাগ্রেশন, এই কারণগুলোতে তাদেরকে দেখা যায় যে একা করে দেই সমাজ থেকে, এমনকি নিজের ঘরেও হয়তো তাকে একা করে দেই। এই বিষয়টা কি আসলে উচিত কিনা? এই স্টিগমা ধরেন শুধুমাত্র যে অ্যালজাইমার্স বা এই ধরনের রোগের জন্য হয় তা কিন্তু না। এখানে দুইভাবেই মানসিক স্বাস্থ্য চলে আসে। একটা হলো যে মানসিক স্বাস্থ্য বা মানসিক সমস্যা সংক্রান্ত যে কোনো রোগ বা অসুবিধাতেই কিন্তু আমাদের এই স্টিগমাটা অনেক বেশি, বিশেষ করে ট্রিটমেন্ট নিতে, ম্যানেজমেন্ট নিতে। স্টিগমা মানে কি? স্টিগমা মানে প্রতিবন্ধকতা, মানে যে তার যে স্বাভাবিক জীবন যেখানে থাকা উচিত, যেভাবে করা উচিত, যতটুকু করা উচিত সেটাকে করতে না দেওয়া অথবা করতে না হয়ে যাওয়া, কোনো না কোনোভাবে হয়ে যাওয়া। এবং দেখা যায় যে স্যার এই ক্ষেত্রে আমরা চিকিৎসকের শরণাপন্ন হতে অনেক সময় নিয়ে নেই, হয়তো সেই সময়টাতে অ্যালজাইমার্স রোগটা আরো বেশি প্রোগ্রেশন হয়ে গেছে। এটা দুইটা কারণে হতে পারে। একটা হচ্ছে স্টিগমা, একটা প্রতিবন্ধকতা, আরেকটা কিন্তু সচেতনতার অভাবও কিন্তু সত্যি কথা। কারণ অ্যালজাইমার্স ডিজিজ একটা হাইলি কি বলবো যে মানে সেনসিটিভ একটা ডিজিজ। সাধারণ মানুষ, বিশেষ করে গ্রামেগঞ্জের মানুষ, আমরা গ্রামেগঞ্জের মানুষ আমরা জানি, সবাই কিন্তু অ্যালজাইমার্স বুঝবে না, বুঝতে পারে না, মনে করতে পারে না। এই জন্যও কিন্তু অনেক সময় দেরি হয়। এই যে অনেকে হয়তো পাত্তাই দিচ্ছে না, ভুলে যাচ্ছি, আচ্ছা আবার একটু পরে মনে পড়বে, মানে যেহেতু বিষয়টা মনে নাই বা জানা নাই। এই যে আজকের যে প্রোগ্রাম, এই প্রোগ্রামগুলোও কিন্তু খুবই জরুরি। এই বিষয়গুলো, এই তথ্যগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া। যারা দেখছেন তারা, কিছু মানুষ তো উপকৃত হবে, কিছু মানুষ তো জানতে পারবেন, কিছু মানুষ তো বুঝবেন। এইভাবেই জিনিসগুলো আসলে হয়তো বা প্রতিবন্ধকতা সারানো সম্ভব। আরেকটা বিষয়, এখানে প্রতিবন্ধকতা দুইটা কারণে হয়। আপনি বলছিলেন আচরণগত সমস্যা। ডিমেনশিয়া নিজে যেমন আচরণগত কিছু সমস্যা করে, আবার ডিমেনশিয়ার সাথেও কিছু কিছু সাইকিয়াট্রিক প্রবলেম হয়, মেন্টাল হেলথের প্রবলেম হয়। যেমন ডিমেনশিয়ার সাথে ডিপ্রেশনের সম্পর্ক একটা ভালো পরিমাণে, যেটা আমরা প্রথমেই বলছিলাম যে বিশেষ করে শুরুর দিকে এক ধরনের সমস্যা কিন্তু হয়, যখন যেহেতু বুঝতে পারে যে আমার জীবনে মানে ফিলিংটা যখনই আসে তার কিন্তু ওনাদের কিন্তু মেজর ডিপ্রেশনও আসে। আবার অনেক সময় ডিমেনশিয়ার সাথে কিন্তু সাইকোসিস যে বিষয়টা, সাইকোটিক ফিচার যেমন হ্যালুসিনেশন বা ডিলুশন, সন্দেহ করা বা ছোটোখাটো বিষয়ে ক্ষেপে যাওয়া, মেজাজ খারাপ হয়ে যাওয়া, ইরিটেবল হয়ে যাওয়া এবং যেভাবে কাজটা করার কথা সেটা করতে না পারা, এই বিভিন্ন কারণেও কিন্তু আচরণগত কিছু বিষয়টা ঘটে। তো ওই বিষয়গুলো কারণেও যখন আচরণগত একটা বড় ধরনের পরিবর্তন হয়, একে তো মনে রাখতে পারছেন না, আবার এই ঘটনাগুলো ঘটে, তখন হয় কি, খুব মানে খুব সত্যি কথা, এটা খুব মানে বাজে হলেও খুব কষ্টকর হলেও সত্যি, ক্রুড রিয়েল যেটা বলে, সেটা হলো যে তখন আত্মীয় স্বজনরা যেহেতু একটু বয়স্ক মানুষ থাকে বা যারা ডিপেন্ডেন্ট, তারা অনেকেই ওনার প্রয়োজনীয়তা, জীবনের প্রয়োজনীয়তা কতটুকু সেই ক্যালকুলেশনেও চলে আসে, যে দেখা যায় মানে উনার আসলে পরবর্তীতে আমাদের কতটুকু প্রয়োজন। অনেকে তাড়াহুড়ো করে সিগনেচার নিয়ে জীবনে মানে যে স্থাবর অস্থাবর যে সম্পদ আছে সেটা ভাগ করে ফেলে। যখন নিয়ে নেয়, ভাগ করে ফেলে, তখন কিন্তু আরও বেশি নেগলেক্টেড হওয়ার সুযোগ থাকে, আরও বেশি নেগলেক্টেড হয়। সুতরাং এই বিষয়গুলো কিছুটা সচেতনতার বিষয়, কিছুটা মানে ট্রিটমেন্টের ম্যানেজমেন্টের বিষয়, আবার কিছুটা রাষ্ট্রেরও বিষয়, আমি বলছি যে পলিসিরও বিষয় থাকতে পারে, যে এই ধরনের আইডেন্টিফাইড মানুষগুলোকে সাপোর্ট দিতে হলে কি কি বাইন্ডিংসের মধ্যে দিয়ে যাওয়া উচিত, বিশেষ করে ফ্যামিলি মেম্বার হোক বা ওই মানুষটাই হোক, অথবা যদি সোশ্যাল ওয়েলফেয়ারের কোনো কাজ থাকে সেখানে আইডেন্টিফাই করে ওনাকে কি কি ধরনের অধিকার, যেমন এগুলো কিন্তু আমরা উন্নত দেশগুলোতে দেখি। ডেফিনেটলি উন্নত দেশগুলোতে কিন্তু একেবারে মানে কি বলবো যে মানে আইডেন্টিফাইড হোমই থাকে, যে ওখানে তারা থাকবে, ওখানে তাদের কেয়ার হবে, সেটা থাকে। সেটা আবার ফ্যামিলিতেও মানে আইডেন্টিফাইড থাকে, যে ওই বাড়িতে বা ওই বাসায় বা ওইখানে ডিমেনশিয়া ওনার জন্য এই চার্ট বা এই বিষয় এটা ফলো আপ করলো কিনা সেটাও কিন্তু থাকে। তা আমরা অতটুকু স্বপ্ন এত দূর পর্যন্ত না দেখি, আমরা যদি অন্তত এই ডিমেনশিয়া শব্দ বা অ্যালজাইমার্স ডিজিজটার কি কি, যেটা সিমটম আপনারা নিশ্চয়ই আগে বলছেন, কি কি বিষয় হলে ডাক্তারের কাছে কখন যাবে, চিকিৎসার জন্য কখন যাবে, এবং কিভাবে ঘরোয়াভাবে কিছু কিছু সাহায্য করতে পারবে, এই বিষয়গুলো যদি আমরা নিয়ে আসতে পারি, তাহলে যেটা কেয়ার গিভারের দায়িত্ব বা মানে অন্যদেরও দায়িত্ব, একই সাথে ডাক্তাররা কি করতে পারে, এই বিষয়গুলো যদি আমরা পৌঁছাতে পারি, তাহলে হয়তো বা স্টিগমাটা কমে আসবে, তাহলে হয়তো বা প্রতিবন্ধকতাটা কমে আসবে, তাহলে হয়তো তাদেরকে আমরা আরেকটু সুন্দর জীবন দিতে পারবো যতটুকু আমাদের দ্বারা সম্ভব। কারণ আমরা অনেক সময় ওই যে বললাম যে নেগলেক্টেড হয়ে যায়, যখন তাদের মানে পাওয়ার চলে যায়, যে মানে বিভিন্নভাবে যে সম্পদ থেকে শুরু করে চলে যায়, তখন আমরা আসলে হিসাব করি যে এই মানুষটা আমাদের জন্য কতটুকু উপকারী। তখন এই যে উপকারের মধ্যে না থাকলেও কিন্তু এক ধরনের নেগলেক্টেড অ্যাবিউজ হওয়ার সুযোগ থাকে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার ব্যস্ততম সময়ের মাঝে আমাদের স্টুডিওতে এসেছেন, আমাদের দর্শকদের জন্য এত প্রয়োজনীয় কিছু কথা বলেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের সান ফার্মা নিবেদিত ভুলে যাচ্ছি না তো অনুষ্ঠান।
ভালো থাকুন, সুস্থ থাকুন, ডিবিসির সঙ্গেই থাকুন।